গতকালও হলো না চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা এগিয়ে আনার আবেদনের শুনানি। চট্টগ্রামে ওকালতনামা জমা দিতে বাধা ইউনুসপন্থী আইনজীবীদের। ওকালতনামা জমা না পড়ায় সওয়ালই করতে পারলেন না চিন্ময় কৃষ্ণের আইনজীবী। খারিজ হলো আরজি। কারণ রবীন্দ্র ঘোষ গতকালই আমাদেরকে জানিয়েছেন, রবীন্দ্র ঘোষ সুপ্রিম কোর্টের প্রাক্তন আইনজীবী, তিনি গিয়েছিলেন ওকালতনামা জমা দিতে, কিন্তু স্থানীয় একজন আইনজীবীর প্রয়োজন হয় সেই ওকালতনামা জমা দিতে। বারবার অনুরোধ করেছিলেন রবীন্দ্র ঘোষ, কিন্তু তারপরও চট্টগ্রামের কোনো ধরনের বার সদস্য তারা কেউ সাহায্য করেননি রবীন্দ্র ঘোষকে। ফলত জমাই পড়েনি ওকালতনামা। কি বলেছে রবীন্দ্র ঘোষ গতকাল শুনবো। কোর্টে যাওয়ার পরে জজ সাহেব বললেন, আপনার সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু আপনি এই চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে। এখন চট্টগ্রাম বারের সব লয়ার তো আমার পরিচয় নাই, আর যাদেরকে বলি তারাই রিফিউজ করছে যে তারা ওকালতনামা দিতে পারবে না, বিকজ তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে, এই জন্য কোনো লয়ার আসে নাই। আমি আজকে অনেক লোক রিকোয়েস্ট করলাম, অনেক লয়ারকে রিকোয়েস্ট করলাম, এবং মুসলমান যারা লয়ার আছে আমাদের বন্ধু মানুষ তাদেরকেও বললাম, আমি আপনাদেরকে লিগ্যাল ফি দেব, আমি দেব, আপনারা আসুন। বার অ্যাসোসিয়েশনের ওনারা একটা লোক এই প্রমুখে সহযোগিতা করতে রাজি নয়। এখন আমি ফাইন্ডিং নো আদার অল্টারনেটিভ জজ সাহেবকে বললাম, আমি তাহলে নিজেই মুভ করি, আমাকে পারমিশন দেন। জজ সাহেব আমাকে কোনো পারমিশন দিল না, আমি নাকি মুভ করতে পারবো না। তা আমি কোন অজুহাতে আমাকে মুভ করতে দিল না। আমার অত্যন্ত দুঃখজনক, ভারাক্রান্ত হৃদয়ে আমি বলতে চাই, ইট ইজ এ কমপ্লিট ভায়োলেশন অফ ল। আপনারা শুনলেন রবীন্দ্র ঘোষের বক্তব্য। রবীন্দ্র ঘোষ বললেন যে তিনি ওকালতনামা জমাইতে গিয়েছিলেন, কিন্তু স্থানীয় একজন আইনজীবী লাগে। তিনি বারবার অনুরোধ করেছিলেন, কেউ তাকে সাহায্য করেনি, কেউ তার সঙ্গে স্থানীয় আইনজীবী হিসেবে কাজ করতে চাননি। তারা প্রত্যেকে চেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যাতে জেলেই থাকে, যাতে জামিন না পায়, সেই কারণেই তাকে কোনোভাবে সাহায্য করা হয়নি। ফলত ওকালতনামা জমা দিতে পারেননি রবীন্দ্র ঘোষ। প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী কি বলছেন তারা শুনে নেব। রবীন্দ্র ঘোষকে আমি ভালোই চিনি। উনি অসম সাহসী লোক এবং বহুদিন ধরে এই নির্যাতিত হিন্দুদের সমর্থন দেবার জন্য আইনের রাস্তায় যা করা সম্ভব সমস্ত করবার চেষ্টা করেছেন। উনি চট্টগ্রাম গেছেন এমন একটা সময় যখন ওখানকার ওই জেহাদি আইনজ্ঞরা তারা অন্য সমস্ত আইনজ্ঞদের শাসিয়ে রেখেছে, তারা যেন চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে না দাঁড়ায়। তা সত্ত্বেও উনি আদালতে গিয়েছিলেন, সেই আদালতে গোলমাল করে তাকে মারধর করে হটিয়ে দেয়। কট্টর ইসলামবাদীদের বিবেক বলে কিছু থাকে না। বাংলাদেশে ন্যায়ের যে শাসন চলুক সেটা তারা চান না। যে শাসন ব্যবস্থা পৃথিবীর বহু ইসলামিক দেশে আছে, পাকিস্তানে আছে, সেই ব্যবস্থাই তারা এখানে প্রতিষ্ঠিত করতে চান। এবং এখানে দেখা যাচ্ছে যে ফ্যাসিবাদের সঙ্গে তাদের যে ভাবধারার কোনো তুলনা নেই, এবং যারা সেই ফ্যাসিবাদকেই এখানে গ্রহণ করতে চাইছেন তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। এটাই কিন্তু বাংলাদেশের একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। বাংলাদেশের নাগরিকদের এবার সামরিক প্রশিক্ষণের বার্তা বিএনপি নেতা হাফেজ উদ্দিন আহমেদের। যুদ্ধ করতে চাইছে বাংলাদেশ, যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে বাংলাদেশিদের, প্রত্যেক ছাত্রকে রাইফেল চালাতে জানতে হবে বলছেন বিএনপি নেতা হাফেজ উদ্দিন আহমেদ। যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে, যুদ্ধ যদি তারা শুরু করে, এই যুদ্ধ আবার তাদের দেশে গিয়েই শেষ হবে। আমরা প্রত্যেকটি বাংলাদেশি নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে প্রস্তুত করব যুদ্ধের জন্য। প্রত্যেকটি ছাত্র যেন রাইফেল চালাতে জানে।
এবার নজর রাখবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের চরমে ভারত বিদ্বেষ, হাস্যকর আস্ফালন গণপরিষদের যুগ্ম সচিব তারেক রহমানের। ভারতীয়দের নাকি লাথি মেরে বের করে দেবেন। 26 লক্ষ ভারতীয়কে মেরে সীমান্তে পাঠানোর গলাবাজি ইউনুসপন্থী নেতার। অবদান ভুলেছেন ভারতের বাংলাদেশে? তারেক রহমান ভুলেছেন যে আজ যে দেশে তারা বসবাস করেন সেই দেশ আলাদা দেশের মর্যাদাই পেত না যদি ভারত না থাকতো। কি বলছেন তারেক রহমান, শুনুন। মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয়, এগুলো কোথায়? একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাথি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে। গতদিন স্বরাষ্ট্র দপ্তর থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশে অবৈধভাবে কাজ করে। এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে? রাশিয়ানরা কাজ করে? কারা কাজ করে? ভারতীয়রা কাজ করে। দেখেন, 10 লাখ ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে কাজ করে, এর অর্থ কি? অবৈধভাবে কাজ করলে কি হয়? এরা যে ইনকাম করবে এর উপর কোনো ট্যাক্স আরোপ হবে না। এরা যে টাকা পাঠাবে সেটা কোনো লিস্টেড হবে না। ব্যাগে করে লাগেজে করে টাকা নিয়ে যাবে। এটা যে বাংলাদেশকে কতটুকু ভিতর থেকে খেয়ে ফেলে তা আমি বোঝাতে পারবো না। তারেক রহমান ভুলে গেছেন আজ যে বাংলাদেশ করছেন সেই দেশটা দেশই হতো না, তারা পূর্ব পাকিস্তানি থেকে যেত যদি না ভারত ঝাঁপিয়ে পড়তো উদ্ধারের জন্য। আজকে যে দেশের স্বাধীনতার কথা বলছেন, যে দেশের কথা বলছেন তারেক রহমান, সেই দেশটাই তো ভারতের সৌজন্যে মুক্তি পেয়েছে। তারেক রহমান খালি বিদ্বেষ ছড়াতেই ব্যস্ত। বেঈমান ইউনুসপন্থী ভুলে গেছেন ভারতের অবদান। আমরা আসলে ভারতের সাথে বন্ধুত্ব চাই, আমরা ভারতের সঙ্গে কোনো বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিতে পারেন না, এটা কোনো শর্ত শুদ্ধ না। আচ্ছা, করার জন্য না। আচ্ছা, আমরা ভারতের সাথে অবশ্যই শত্রুতা চাই না, শত্রুতা চাই যে অবস্থা আমরা শত্রুতাই চাই, বন্ধুত্ব চাই না। আপনি এই ধরনের বক্তব্য দিন না। দাঁড়ান, এই ব্যানারে একটা দায় আছে না, আপনি কথা বলেন। না না না, এটা আপনি এই ব্যানারে এই বক্তব্য দিতে পারবেন না। আপনি তাহলে ভাই আমার কোনো বক্তব্য আসলে চেপে গিয়েছে যে ভারতের সাথে আমরা শত্রুতা চাই না। আমরা অবশ্যই ভারত প্রতিবেশী রাষ্ট্র হিসেবে, বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের সাথে বন্ধুত্ব চাই। এই শব্দটার সাথে আমি একমত। আগ্রাসন রুখে দিতে চাই, আমরা ভারতীয় আগ্রাসন রুখে দিতে চাই। তার মানে এই না ভারতের সাথে শত্রুতা তৈরি করতে চাই। ভারতের সাথে শত্রুতা তৈরি করা তো আমাদের কাম্য না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।